হাই, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আমার ছেলের জন্য তো আমাকে ভালো থাকতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছিলাম ছাদে। আজকে কিন্তু বেশি একটা ফুল ফোটেনি গাছে, দেখতেই পাচ্ছ। মানে আগের ফুলগুলো আছে আর নতুন অনেক কুঁড়ি হয়েছে যেগুলো কিন্তু এখনও ফুটে উঠতে পারেনি। সকালবেলা এত সুন্দর গাছ ফুল দেখলে কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে একবার হলেও কিন্তু ছাদে আসি, এসে গাছগুলোকে একবার দেখি। সবসময় কিন্তু হয়ে ওঠে না, তাও চেষ্টা করি সবসময় আসার। তো বিকালবেলা না হলে একবার তো আসবই আমি ছাদে। ইদানিং খুব একটা আসতে পারছি না, কারণ ছেলের জন্য আর হচ্ছে বৃষ্টি তো মাঝে মধ্যেই নেমে যাচ্ছে। সময় করে উঠতে পারছি না। যখন হয়তো বৃষ্টি থাকছে না, তখন হয়তো আমি কোনো একটা কাজে নিশ্চয়ই ব্যস্ত হয়ে পড়ছি, যার কারণে কিন্তু খুব একটা ছাদে আসা হয়ে উঠছে না। তো ছাদ দিয়ে কিন্তু চলে এসেছিলাম নিচে, দেখাগুলো মানে দেখাশোনা হয়ে গেল গাছেগুলোর দেখা। তারপরে কিন্তু ছাদ দিয়ে নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে এসে পর ব্যালকনিতে আমার কিছু গাছ আছে, যেই গাছগুলো কিন্তু রোজ দিন আমি টেক কেয়ার করি এগুলোতে। আর এগুলো ইনডোর প্ল্যান্ট বলতে পারো। তো এগুলোকে মোটামুটি জল দাও, সেরকম সার-ফার সেরকম কিছু দিতে পারি না। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটুখানি ওষুধ নিয়ে নিই সকালবেলা। থাইরোনর্ম 75, আমার থাইরয়েড আছে প্রায় ৩-৪ বছর হয়ে গেল। তো ওটা কিন্তু আ আমাকে লাস্টবার যখন আমি ভেলোর গেলাম, তো তখন কিন্তু আমাকে ডাক্তারবাবু সেম মেডিসিনটাই ইনটেক করতে বলেছে। আর বলে দিয়েছে ১ ঘন্টা আগে, মানে খাবার অন্তত ১ ঘন্টা আগে যেন আমি খাই ওষুধটা। তো আমি এখন, আগে কিন্তু আমি ওরকম করতাম না। 30 মিনিটস ওয়েট করে খেয়ে নিতাম। কিন্তু এখন আমি চেষ্টা করছি যাতে ১ ঘন্টা আমি গ্যাপ রেখে তারপরে খেতে পারি। তো সকালবেলা ছেলের কিন্তু ঘুম থেকে উঠে খাওয়ানোর ব্যাপারটা থেকেই যায়। তো ওকে আজকে দিয়েছিলাম ভাত আর কুমড়ো ভাজা। তো আজকে বেশি একটা কিছু দেইনি। ভাতটাও আজকে কমই দিয়েছি। ও রোজ দিন ভাত ফেলছে, খেতেই চাইছে না। দেখছো তো এরকম করে মুখ ঘুরিয়ে দেয়। অনেক কষ্ট করে ওকে খাওয়াই। তো আজকে আমি বললাম যে, "না ঠিক আছে, তোকে আমি যে কমই দেবো, বেশি একটা ভাত দেবো না। যাতে রোজ দিন ফেলাটা ভাত আমার ভীষণ খারাপ লাগছে।" তো আজকে কম দিয়েছিলাম ভাতটা। আর ওকে না ডাক্তারবাবু বলেছিল প্রেশারের ভাত দিতে। প্রেশার কুকারে রেডি করা যে ভাতটা, সেইটা দিতে। কারণ ওর ওয়েটটা অনেকটাই রিডিউস হয়ে গেছিলো তার কারণে। তো এখন ওকে প্রেশার কুকারে সকালবেলাটা দেই না। সকালবেলাটা আমাদের দিদি যখন রান্না করে, তখন যে ফ্যান অন মানে গেলে নেওয়ার আগে ফ্যান দিয়েই ভাতটা তুলে নেয়। তারপরে ওটা একটু জাল দিয়ে ওটাই আমি ওকে সকালবেলা দেই। আর সকালবেলা তো খুব একটা খায় না, তাই জন্য মোটামুটি অনেকটা ভাত রয়ে যায়। সেটা আবার দুপুরবেলাতেও ওকে দিয়ে দিই। দুপুরবেলাতে ওই ভাতটাই, সেম ভাতটাই ও খায়। আর রাত্রেবেলাতে আমি ওকে প্রেশার কুকারে আবার রান্না করে দিই। তো মোটামুটি ওই ভাতটাই একটুখানি যেহেতু গলা, গলা থাকে, সেহেতু ওর খেতে একটু সুবিধা হয়। আগে কিন্তু ও একটু আমাদের যেরকম ভাত, নর্মাল ভাতটা ওইটা ওকে দিতাম, ও খেত। ইদানিং কিন্তু খুব ডিস্টার্ব করছে, একদমই খেতে চাইছে না। মানে মুখে ওর বাজলেও সেটা থুথু করে ফেলে দিচ্ছে। তাই জন্য আমরা চিন্তা করলাম যে না, ওকে প্রেশার কুকারে যে ভাতটা ওকে করে দিতাম সেইটাই ওকে দেবো। যেটা ডাক্তার ওকে বলে দিয়েছিল সেরকমই দেবো। তো সেরকমই দিচ্ছি। তো আজকে কুমড়ো দিয়ে দিয়েছিলাম ভাতটা, তোমরা দেখতেই পেলে। তো কুমড়োটা ওর খুব পছন্দের খাবার। কুমড়ো দিয়ে ওকে খেতে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছিলাম আজকে বিছানাটা গোছাতে। তো আজকে বিছানা চাদর-ফাদর সমস্ত কিছু চেঞ্জ করার দিন ছিল। তো দেখো আমি মোটামুটি চাদর তুলে দিয়েছি। আর এই যে শীটটা দেখতে পাচ্ছ, এই শীটটা কিন্তু আমি ডোডো হওয়ার কয়েক মাস, মানে ১-২ মাস পরেই হয়তো এটা কিনে নিয়েছিলাম। কারণ ও হিসু করতো, তখন তো একদমই ছোট ছিল। আর অনেকটা মানে এই ম্যাট্রেসটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু আমি এটাকে প্রোটেক্ট করার জন্য এই শীটটা কিনে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমার বেশ উপকার হয়েছে। মানে আমি জল ফেলেও দেখেছিলাম প্রথমে পরীক্ষা করার জন্য, তো যে এটা ঠিকঠাক রয়েছে কি রয়েছে না। তো দেখলাম যে না ঠিক আছে, ভালো জিনিসটা। তো এখন ওইটাই কিন্তু সবসময় পাতা থাকে।
বেডের নিচে। কারণ এখনও তো ও বলতে পারে না যে আমার হিসু পেয়েছে, সেই কথাটা ওকে বলতে পারে না। কিন্তু আমি ওকে ট্রেন করছি যে ও যাতে আস্তে, আস্তে মানে ওর হিসু পেলে সেটাও যেন মানে বলতে না পারলেও ইশারা করে আ যাতে আমাদেরকে বোঝাতে পারে যে ওর হিসু পেয়েছে। আর ও বাথরুমে গিয়ে যাতে হিসু করে সেইটা আমি ওকে ট্রেন করার চেষ্টা করছি। আর এখন মোটামুটি ও যখন বোঝে যে ও হিসু করবে, কিছু, কিছু সময় ও ঠিকঠাক করে নিচে নেমে হিসু করে, আবার কিছু, কিছু সময় খাটে করে দেয়। তো বিয়ের পরে আমি বাপের বাড়িতে যখন থাকতাম আর শ্বশুরবাড়িতে আসার পরও মোটামুটি ১-২ সপ্তাহর মাথায়, মাথায় কিন্তু আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিতাম। শ্বশুরবাড়িতে আসার পরও ১-২ সপ্তাহ মানে গরমকালে একটু বেশি চেঞ্জ করতে হতো, শীতকালে একটু কম, এরকম করে কিন্তু হয়ে যেত। তো এখন তো ২-১ দিন পর পরেই চেঞ্জ করতে হয়, কারণ ছোট বাচ্চা থাকলে যেটা হয়, তোমরা যাদের বাচ্চা আছে তারা ভালো মতনই জানো। একদমই ওদের তো বুঝিয়ে বলা সম্ভব নয়। তো আর হিসুও করে দেয়, সেই হেতু আমাকে তাড়াতাড়ি করে বিছানার চাদর চেঞ্জ করতে হচ্ছে। কারণ ও এখন মাছ মাংস মোটামুটি সবই খায়, সেহেতু একটা গন্ধ হওয়ার ব্যাপার থাকে টয়লেটে। তাই জন্য কিন্তু আমি ২-৩ দিন মাথায়, মাথায় চেঞ্জ করে দিই চাদরটাকে। তো দেখো আমার মোটামুটি চাদর চেঞ্জ করাও কমপ্লিট হয়ে গেছে। তো এই চাদরটার একটা সুন্দর একটা গল্প আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যখন 7 মান্থসের স্বাদ আছে, তখন কিন্তু আমার কাকি শাশুড়ি এই চাদরটা আমাকে দিয়েছিল। বলল যে, "এ সবাই তো তোকে দেবে, না হলে বাবাইকে দেবে গিফট। তো আমি তোদের ৩ জনের জন্য দিলাম। সে এখনও তো আসেনি, কিন্তু আসবে। তো তার জন্য একেবারে আমি এই চাদরটা দিয়ে দিলাম। তো সে যখন আসবে তখন কিন্তু এই ১ম এই চাদরটা পেতেই তাকে শোয়াবি।" তো আমরা কিন্তু অক্ষরে, অক্ষরে এই কথাটা পালন করেছি কাকিমুনির। যখন ডোডোকে ১ম বাড়িতে নিয়ে আসি, আমার হাসব্যান্ড কিন্তু এই চাদরটাই পেতে রেখেছিল। আ তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেখো এই মোটিভ মানে গুলো কিন্তু যেহেতু ছোটা ভীমে, সে তো বাচ্চার সঙ্গে ভীষণভাবে রিলেটেড। আর এই প্রিন্টটা আমার তো বেশ ভালো লেগেছিল। তো এখন কিন্তু মাঝে মধ্যেই পাতি। ও যদিও কিছু বোঝে না, কার্টুন ক্যারেক্টার এগুলো ওকে দেখানোও হয় না, ও জানেও না কিছু। তো সেহেতু ও বোঝে না বলে হয়তো ঠিক আইডিয়া করতে পারে না। কিন্তু আমার তো বেশ ভালো লাগে, যেহেতু একটা ছোট বাচ্চা অলরেডি ঘরে আছে, আর সুন্দর সুন্দর বেডশিট যেগুলো কিনা বাচ্চাদের রিলেটেড কার্টুন চরিত্র, তো সেগুলো পেতে রাখতে তো ভালোই লাগে, তাই না? তো এরকমই আমি কিন্তু চাদরগুলো চেঞ্জ চেঞ্জ করে দিই মাঝে মধ্যে। আর দেখো দুখানা কোলবালিশ আছে। দুখানা কোলবালিশ প্রথমে কিন্তু একখানাই ছিল, ডোডো হওয়ার পরে আর একটা বার করেছে, কারণ সবসময় তো আমরা ওর সঙ্গে শুয়ে থাকি না। ও মাঝে মধ্যে একা একাই ঘুমায়, কিন্তু সেই সময়টা আমরা দুজনে কেউ থাকি না পাশে। তো এই বড়, বড় কোলবালিশগুলো আমার কিন্তু ভীষণ কাজে লাগে। এইটা বিয়ের সময় আমার বাপের বাড়ি দিয়ে দিয়েছিল। ২ টো কোলবালিশ দিয়েছিল, বড়, বড় ২ টো কোলবালিশ। সেই একটা ওর মানে আমার হাসব্যান্ডের, একটা আমার। আমি তো কোলবালিশ ছাড়া একদম ঘুমাতে পারি না। তো সেই কারণে আমার তো খুব লাগে। আর আমার হাসব্যান্ডের ওর অত লাগে না। কিন্তু আ এইটাকে বার করেই রাখা হয়েছে, কারণ ডোডোর কারণে। এটা মাঝখানে ডোডো একদিন না, তখন ছোট ছিল, ও সবে হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছিল। তো তখন একদিন হঠাৎ করে ও খাট থেকে পড়ে গেছিল। তো তারপরেই কিন্তু আমি মানে আরেকটা বার করেছি কোলবালিশ। তার আগে কিন্তু আমার একটাই কোলবালিশ বাইরে ছিল, যেহেতু আমি ইউজ করতাম সেহেতু। আর এখন যেহেতু ডোডোর কারণে ২ টো বালিশ তোমরা দেখতে পাচ্ছ। তো ২ টো বালিশের জন্য তো ২ টো কাভার দেয়নি, একটাই কাভার ছিল। আরেকটা কাভার আমার আগের অন্য একটা বেডশিটের সঙ্গে অ্যাটাচ করা ছিল, সেইটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। ২ টো কোলবালিশের ২ টো কাভার হয়েছে। তো এইটা কমপ্লিট করে নিচ্ছিলাম। নেওয়ার পরে মানে আমি আজকে মনে, মনে চিন্তাই করে যাচ্ছি যে আমি কোনটা ছেড়ে কোনটা কাজ করব। কারণ আমার আজকে অনেক কাজ বাকি আছে। আর ডোডো তো কিছুতেই ঘুমাচ্ছে না। ওকে অনেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না। মানে যেদিনকার আমার অনেক কাজ থাকে না, সেদিনকারও ও এরকমই করে। এই দেখো স্নান-টান তো সব হয়ে গেছিলো। হওয়ার পরে তো আমি আবার দুপুরে যে
লাঞ্চটা আছে সেই লাঞ্চটাই করাবো ওকে এখন। এই দেখো আমি যেই ভাতটা ছিল সেই ভাতটাই কিন্তু একটু ম্যাশ করে নিচ্ছি হাতে। এটা অনেকটাই নরম আছে কিন্তু তাহলেও আমি আরেকটু হাত দিয়ে ম্যাশ করে নিই যাতে ওর গিলতে কোনো অসুবিধা না হয়। আমি এখানে ভাত মাখছি আর ও কিন্তু খেলাধুলাতে ব্যস্ত। এই যে চেয়ারগুলোকে বার করে নিয়ে এসেছে, চেয়ারগুলো নিয়েও ঠেলি করে ওটাকে আবার জায়গায় রাখা সমস্ত কিছুই করছে। ওর বাবার সঙ্গে একটু খেলাধুলা করছে আর সেই ফাঁকে আমি কিন্তু ভাতটাকে মেখে নিচ্ছিলাম। তো আজকে মোটামুটি আমাদের নিরামিষই হয়েছে। কিন্তু ডোডোকে আমি নিরামিষ খাওয়াই না, ওকে মাছই দেই। রোজ দিনই মাছ মাংস কোনো না কোনো কিছু একটা থাকেই ওর জন্য। তো আজকে ওর জন্য কিন্তু ডাল করেছি। আমাদের এই বেলাটা নিরামিষ, পরের বেলাটা কিন্তু আমি নিরামিষ খাবো কিন্তু ওদের জন্য আমি ডিম করে দেবো। কারণ আমি আজকে হনুমানজির পুজো দেবো, আজকে মঙ্গলবার, তার কারণে আমি খাবো নিরামিষ শুধু। ওদের কিন্তু আমি ডিমটা রান্না করে দেবো রাত্রেবেলা। দেখো আমি লেবু দিয়ে এটা একটা গন্ধরাজ লেবু একটুখানি কেটে দিয়েছিল হাজব্যান্ড, তো ওইটা দিয়ে ওকে ভাতটা মেখে দিলাম। মেখে দেওয়ার পরে মানে এটাতে একটা সুন্দর স্মেল আসে। এটা কিন্তু ডোডো ছোট হলেও বেশ বুঝতে পারে, ও কিন্তু এটা পছন্দও করে। তো আমি ওকে ভাত খাওয়াছিলাম। খাওয়ানোটা মোটামুটি ঘন্টাখানেক তো লেগেই যায় ওকে খাওয়াতে। তো খাওয়ানো হয়ে যাওয়ার পরে দেখো আমি ওর বটলটায় একটু জল ভরে নিলাম, কারণ এইটার মধ্যে ওআরএসটা আমি মেপে মেপে ওকে খাওয়াই। তো ওকে 1 লিটার জল তো খাওয়াতেই হবে। ওর 100-র মতন ধরো জুস তো ওর সকালবেলা খাওয়া হয়ে গেছে। আর এই যে জলটা গুলেছি, ওআরএস জলটা গুলেছি, এটা কিন্তু ওকে খাওয়াবো। তো এটা কিন্তু এখনও মানে গুলে নেওয়ার পরে কিন্তু ও খায় না সঙ্গে সঙ্গে। ওর যখন মর্জি হবে তখন খাবে। সবেমাত্র খেয়ে উঠেছে একটু আগেই। তো এখন ওকে দিচ্ছিলাম, দেখো ও খায়নি। ও মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে, মানে হচ্ছে ও এখন খাবে না। তো ও খাবে না বলে আমি ওকে নিয়ে চলে আসলাম। তো ওর দেখলাম একটু ঘুম পাচ্ছিল, তো ও দুধ খেয়ে ঘুমায়, তো একটু দুধ খাইয়ে দিলাম। খাওয়ার পরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। আর আমি সেই ফাঁকে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। আজকে শ্যাম্পু করেছিলাম কারণ আজকে আমি পুজো দিতে যাব বিকালবেলা, তো শ্যাম্পুটা করে নিয়েছিলাম। আর এই টাওয়েলটা আমার একটা মানে শুধু শ্যাম্পু করার জন্যই কিন্তু বলতে পারো। তো যেদিন শ্যাম্পু করি এই টাওয়েলটা মাথায় দিই। এই টাওয়েলটা আমার ভীষণ পছন্দের, একটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম আর একটা আমার। এইটা শুধুমাত্র ইউজ করি শ্যাম্পু করার সময়, অন্য কোনো কাজে কিন্তু আমি এটাকে লাগাই না। তো আমার মোটামুটি চুল মোছাও হয়ে গেছিলো আর একটুখানি র্যাপ করে আমি কিন্তু ঠাকুরঘরে চলে এসেছিলাম। ঠাকুরঘরটা আজকে একটু পরিষ্কার করতে হতো, কারণ ওই যেখানটা একটা কাপড় পাতা আছে ওই ঠাকুরের নিচটাতে, ওই কাপড়টাতে না ধূপের গুঁড়োগুলো পড়ে ভীষণ রকমের কালো কালো হয়ে গেছে আর ফুটো ফুটোও হয়ে গেছে। ধূপের ওই আগুনের ছটাগুলো পড়ে পড়ে ফুটো হয়ে গেছে। তো এইটাকে আজকে একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, মানে চেঞ্জ ঠিক নয়, এটাকে একটু ধুয়ে দেওয়ার জন্য আমি তুলে নিয়েছিলাম। দেখো দরজাটা এসে খুলে গেছে আর ঠাকুরকে দেখা যাচ্ছিল না, তো আমি আবার বন্ধ করে দিলাম। দরজাটা বন্ধ করে কিন্তু আমি আবার ঠাকুরের ওই কাপড়টা তুলছিলাম। তুলে আমি কিন্তু ওটাকে ধুয়ে দিলাম, সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এই দেখো এই কাপড়টা আমাদের রাম ঠাকুরের আশ্রম আছে যাদবপুরে, ওর পিছনে একটা মাঠ আছে। ওখানে মানে আমার শাশুড়ি মা গেছিলো একদিন মেলাতে, তো ওখান থেকে আসার সময় এই ঠাকুরের এই কাপড়টা নিয়ে এসেছিলো কিন্তু। তো এটাকে মা বলেছিল যে মনা এটাকে পেতে দিস, ঠাকুর বসার যে জায়গাটা সেই জায়গাটায় পেতে দিস। তো ওটা এতদিন পাতাই ছিল, খুব নোংরা হয়ে গেছে। তো আমি চেঞ্জ করে দিলাম আজকে। দেখো গোপালকে স্নান করাচ্ছি। এই সময় কিন্তু আমি একটা মন্ত্র পড়ি, এটা আমি গুগল থেকে পেয়েছিলাম। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপথায় যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ ইদং সানিয়ং। এই মন্ত্রটা কিন্তু আমি 3 বার পাঠ করে আমি গোপালকে স্নান করাই। আর গোপালকে স্নান করানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো গোপালকে সুন্দর পিঙ্ক কালারের একটা বস্ত্র আমি পরিয়ে দিয়েছি। এই জামাগুলো কিন্তু আমার শাশুড়ি মা কিনে এনেছিল। আর এই দেখো ওর একটা গলার হার, এইটা আমি ওকে গিফট করেছিলাম। আর এই যে হাতে দুটো বালা দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই যে বাঁশুড়িটা, এই বাঁশুড়িটাও আমার শাশুড়ি মাই কিন্তু ওকে গিফট করেছে। তো ওকে চুল পরিয়ে মাথায় মুকুট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আজকে না একদম ফুল আনতে পারিনি, কারণ ফুল তো বলতে গেলে সেরকম ছিল না। আর যখন আমি ঠাকুর দিচ্ছিলাম না,
সেই সময়টা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে আমি আর ছাদে উঠিনি, আর কোনো ফুলও নিয়ে আসতে পারিনি। তারপরে মহাদেবকে জল ঢেলে, আমি এটা রোজ দিনই করি, স্নান করিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম মানে খাওয়ার দিকে। তো আজকে বলেইছিলাম তোমাদেরকে আমাদের নিরামিষ খাবার দাবার আজকে। তো খুব একটা বেশি কিছু রান্না করা হয়নি। দিদি রান্না করেছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম দিদি করেছে, ডাল করেছিল, চাল কুমড়ো দিয়ে ডাল করেছিল, তারপরে একটা পাঁচমিশালি সবজি করেছিল, যেটা আমার বেশ ভালো লাগে। দিদি এটা বেশ ভালোই করে, পাঁচমিশালি একটা সবজি করেছিল। তারপর ডোডোর জন্য দুটো মাছ ছিল, আর একটা পদ ছিল, সেটা আমি এখন মনে করে উঠতে পারছি না। তো আমি 3টে দিয়েই খেয়েছি। আর লেবুটা তো কম্পালসারি, মানে ডাল দিয়ে লেবু দিয়ে একটুখানি না খেলে ঠিক জমে না। আর একটু টক টক ব্যাপারটা আমার ভীষণ পছন্দ হয়, তো এই কারণে আমি কিন্তু লেবু দিয়ে ভাতটা মেখে খেয়েছি। ডোডোকেও দিয়েছিলাম, আমার হাজব্যান্ডও তাই। তো খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ বাসনগুলো আমি মোটামুটি দুপুরের বেলার বাসনটা না 90% মেজে রাখি, কারণ রাত্রেবেলা আমাদের প্রচুর বাসন হয়ে যায়, যেটা দিদি সকালবেলা মানে মেজে কুলিয়ে উঠতে পারে না, অনেক বাসন হয়ে যায়। আর দিদি রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সমস্ত করে লেট হয়ে যায় দিদির রোজ দিন। তাই জন্য আমি চেষ্টা করছিলাম আজকাল, যে আগে করতাম না, এখন চেষ্টা করছি যে বাসনটা দুপুরবেলাটা কিছুটা মেজে রাখার। তো অনেকটা বাসন কিন্তু আমি মেজে রেখেছি। দেখো মানে বেশিরভাগ আমার টার্গেট থাকে থালাগুলো মাজার, কারণ রাত্রেবেলা আমাদের থালাগুলো তো লাগবেই, থালাগুলোতে আমরা ভাত খাবো, তো ওই থালাগুলোই আমি মেজে রাখি। আর চামচিগুলো ধুয়ে রাখি, ছোট ছোট চামচি থাকে, সেই চামচিগুলো আমি ধুয়ে রাখি। বাটি, হাতা, তারপরে খুন্তি, কড়াই, যদি এগুলো ইউজ হয় তাহলে কিন্তু এগুলো ধুতেই হয় মোটামুটি। ধুয়ে টুয়ে সমস্ত কিছু আমি কিন্তু জল ঝরানোর জন্য রেখে দিই সাইডে। তারপরে কিন্তু বেসিনটাকে মোটামুটি একটু ক্লিন করে রাখতে হয়। এই সাইডগুলোতে না ভীষণ নোংরা হয়, রোজ দিন আমি নোংরা পরিষ্কার করি, তারপরেও জানি না কোথা থেকে চলে আসে নোংরা এত। তো এই বেসিনের সাইডগুলো পরিষ্কার না করে দিলে তো রোজ দিন জমতে জমতে কালো হয়ে যায়। তাই জন্য এই একবারে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একবারে এই বেসিনটাকেও ধুয়ে নিয়েছি। দেখো অনেকটা কিন্তু ক্লিন হয়ে যাবে এই বেসিনটা পরিষ্কার করার পর, মানে ঘরটাও অনেক পরিচ্ছন্ন লাগে, মানে রান্নাঘরটা। আই থিঙ্ক আমার তো বেশ ভালোই লাগে। তো আমি একবারে পরিষ্কার করে নিলাম দেখো বেসিনটা। এর মধ্যে কিন্তু ডোডো উঠে গেছিলো, আবার ওর কাছে আমার যেতে হয়েছে, ওকে একটু আবার দুধ খাওয়ালাম, খেয়ে কিন্তু ও ঘুমালো। তারপরে কিন্তু আমি আবার আসলাম, এসে কাজটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দেখো এইখানটা সাইডে আমি বাসনপত্রগুলো সমস্ত কিছু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি, কারণ এই জায়গাটায় মানে একদম বেসিনের পাশে জলটা পুরো একদম ড্রেনেজ হয়ে এখানটা দিয়ে বেরিয়ে যায়, তাই সাইডটাতে রাখি আমি। ঝুড়িতে রাখি না, আগে ঝুড়িতে রাখতাম, এখন আর ঝুড়িতে রাখি না, এই সাইডটাতেই রাখি। তারপরে আমি খাবার টেবিলটা মুছে নিলাম, কারণ আমি এখানে খাচ্ছিলাম, যা এঁঠোকাটা পড়েছে সকাল থেকে, ওরাও খাওয়া দাওয়া করেছে, সেভাবে তো মোছা হয় না। একবারেই আমি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো টেবিলটাকে আমি মুছে নিয়েছি ভালো করে। আর আমি একবার এমনি মুছে নিই, তারপরে কিন্তু একবার ভিনিগার দিয়ে মুছি। এটা আমি রাত্রেবেলাও মুছি আর দিনের বেলাও মুছি। ভিনিগারটা দিলে মোটামুটি দেখবে ওই পিঁপড়ে, পোকা, এই জিনিসগুলো কিন্তু একটু কম হয়, ঠিক আছে না? আর গন্ধটাও তো ভীষণ সুন্দর, তার কারণে কিন্তু আমি একবারে একটু ভিনিগার দিয়ে মুছে দিই। সেটা দিন হোক বা রাত হোক, একবার ভিনিগার দিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক বেশ উপকার হবে। তো এই দেখো আমার টেবিল মোছাটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এইটা আমি নর্মালি মুছেছি, তারপরে কিন্তু আমি আরেকবার ভিনিগার দিয়ে মুছে দিয়েছি, সেটা আর আমি তোমাদেরকে শেয়ার করলাম না। তোমরা তোমাদের মতন একবার মুছে নিও, দেখবে আই থিঙ্ক ভালো লাগবে, গন্ধটাও যেরকম সুন্দর হবে, পোকামাকড় থেকে তো রেহাই পাবে। তো ওইটা কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু আমি আবার রান্নাঘরে চলে গেছিলাম, কারণ ততক্ষণে বাসনে জল টল সমস্ত ঝরা হয়ে গেছে। আর আমাকে এগুলোকে জায়গায় রাখতে হতো, কারণ আজকে আমি ভীষণ ব্যস্ত। এরপরে আমাকে সমস্ত কিছু রান্নার সরঞ্জামগুলো রেডি করে আমাকে কিন্তু রেডি হয়ে আবার মন্দিরে যেতে হবে। তার কারণে কিন্তু আমি এই টাইমটা একদম নষ্ট করতে চাইনি। তো নষ্ট না করে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে। আমি সমস্ত বাসন গুছিয়ে নিয়েছিলাম, যেগুলো মানে
আমরা কাঁচের জিনিসগুলো এক জায়গায় রাখি আর থালা বাসনগুলো এক জায়গায় রাখি। তো থালাগুলো মেনলি আমি কোনো নিচের ড্রয়ারের দিকে ঢুকাই না, কারণ আমাদের তো রাত্রেবেলায় ফিড লাগবে। তাই জন্য কিন্তু আমি থালাগুলো না ঢুকিয়ে অন্য বাটি টাটি যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি ড্রয়ারের নিচে ঢুকিয়ে দিয়েছি। আর কাচের যেগুলো থাকে, মানে ধরো কাপ প্লেট বাটি, কাচের বাটি যেগুলো থাকে ওগুলো কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছিলাম সাইডে, মানে দুটো র্যাক আছে আলাদা আলাদা, ওই জায়গাগুলোতে কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম সাজিয়ে সাজিয়ে গুছিয়ে। তারপরে আবার কিন্তু ডোডো উঠে গেছে, আমার ছেলেটা বারবার আজকে উঠে আছে, মানে যেহেতু আমি বললাম আজকে আমার কাজের ভীষণ তাড়া, তাই হেতু মনে হচ্ছে আজকে ও ভীষণভাবে বারবার উঠে যাচ্ছে, আমাকে বারবার যেতে হচ্ছে ওর কাছে, গিয়ে আসছি কাজ করছি, আসছি কাজ করছি, এইভাবে কিন্তু দেখো থালাগুলো কিন্তু আমি অলমোস্ট গুছিয়ে রেখে দিয়েছি আর বাটিগুলোকে আলাদা করে নিয়েছি। করে নেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে গুছিয়ে আমি আবার একটা নতুন কাজ স্টার্ট করব, সেটা হলো আমার রান্নার কাজ করা। তো দেখো, তোমরা দেখতে থাকো যে আমি এরপরে কি করছি। বিকেলবেলা ডোডোকে কি টিফিন করে দেওয়া যায়, এটা তো আমার রোজ দিনের চিন্তা, কারণ ও একই জিনিস তো একদমই খেতে চায় না রোজ দিন, তাই জন্য রোজ দিন ডিফারেন্ট ডিফারেন্ট করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে কিন্তু করে দিয়েছিলাম গোলা রুটি, যেটা কিন্তু আটা দিয়ে করে দিয়েছিলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু আটা যেটা নর্মাল আটা, ওটার সঙ্গে কিন্তু আমি রাগি আটাটা মিক্স করে রাখি। তো আমার হাজব্যান্ডও ওটাই খায়, ও যখন আটা রুটি খায় তখন কিন্তু ওই রাগি আটাটা মেশানোই থাকে ওর মধ্যে, তো ওটাই ও মেনলি খায় রুটির মতন করে। আর ডোডো যেহেতু রুটিটা অত পারে না খেতে, তাই জন্য কিন্তু ওকে আমি গোলা রুটির মতন করে দিই। তো আমি কিন্তু চাও একদিকে বসিয়ে দিচ্ছি, কারণ হলো আমার শাশুড়ি মা একটু পরেই কিন্তু অফিস থেকে চলে আসবে, আর চলে আসলে ওনাকে আমি চাটা তো খেতে দেবই, তাই জন্য কিন্তু আগে আমি বানিয়ে রাখছি যাতে আমার সঙ্গে সঙ্গে দিতে সুবিধা হয়, কারণ একটু তো টাইম লাগে আমার সমস্ত কিছু করে উঠতে। তো আগে থেকে রেডি করে যদি করে রাখতে পারি, এগিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমার অনেকটাই কাজের সুবিধা হয়। দেখো এদিকে আমি গোলা রুটিটা করছি, মোটামুটি দুটোর মতন করেছিলাম। আর একটা কথা বলে রাখি এখানে, যে আমি কিন্তু গোলা রুটিটার মধ্যে দিয়েছিলাম মং ফ্রুট, মানে মিষ্টির জন্য দিয়েছিলাম মং ফ্রুট, যেটা হচ্ছে সুগার ফ্রিতে কিন্তু অনেক কেমিক্যাল মেশানো থাকে, যেটা কিন্তু আমাদের জন্য ভালো নয়। তো সেইটা মানে গোল্ড, দেখবে সুগার ফ্রি গোল্ড একটা ইয়েলো কালারের আছে, ওটা কিন্তু ভালো নয়, তাই জন্য কিন্তু আমরা ওটা অ্যাভয়েড করি। যদিও আমার বাড়িতে আছে, তাও কিন্তু আমি ডোডোর প্রত্যেকটা জিনিসে আমি কিন্তু ওগুলো না ইউজ করে আমি কিন্তু মং ফ্রুটটা ইউজ করি। আর এই দেখো আমি কিন্তু আদা আজকে দিতে পারিনি বলে একটুখানি দিয়েছিলাম গোলমরিচ, আর দিয়েছিলাম একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এটা দিয়েই মোটামুটি আজকেরটা কমপ্লিট করেছি চাটা। আজকে আদাটা দিতে ভুলেও গেছিলাম, তাই জন্য আর ওটা স্কিপ হয়ে গেছে, তাই জন্য ওটার বদলে কিন্তু এগুলোই দিয়েই আমার মোটামুটি চাটা হয়ে গেছে। এই চায়ের কৌটোটা নিয়ে আসলাম, আর নিয়ে 1 চামচের মতন চা পাতা আমি অ্যাড করেছি, কারণ আমার শাশুড়ি মা একটুখানি কড়া টাইপের লিকার চা পছন্দ করেন। ওনাকে হালকা খুব একটা আমি দিই না, উনি খায়ও না। আমরা যেরকম একটু হালকা হালকা লিকার চা খাই, উনি একটু কড়া টাইপ পছন্দ করে, যার যে যেরকম পছন্দ করে আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করি। তো আমি একটু কড়া করে একটু লিকার চা বানিয়ে দিলাম। আর আজকে কিন্তু তাড়াতাড়ি করেই আমি স্টার্ট করে দিয়েছি রাত্রেবেলার রান্না, কারণ আজকে আমাদের সকালবেলা দুপুরবেলার মধ্যে সমস্ত খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বিশেষ আরটি কিছু বাকি ছিল না। তাই জন্য আমি রাত্রেবেলার জন্য একটু আলু ভাজা করেছিলাম, আর ডিমের দেখলাম ঝোল ফ্রিজের মধ্যেই ছিল, তো ওটাই আমি গরম করে রাত্রেবেলা ওদেরকে দিয়ে দিয়েছি। আর আলু ভাজা করেছিলাম একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে, আসলে ওই কারি পাতার সর্ষে ফোড়নটা অনেকটা দেখবে ওই সাউথ ইন্ডিয়ানরা খুব ইউজ করে, তো ওই ফোড়নটা আমি ভীষণ পছন্দ করি, আমার শাশুড়ি মাও পছন্দ করে। তো ওরকমভাবেই আজকে কিন্তু আলু ভাজাটা বানিয়েছি।
নিয়েছিলাম। প্রথমে কিন্তু ২ টো আলু নিয়েছিলাম, তারপরে আরেকটা আলু অ্যাড করেছি। কারণ আমরা ৪ জন মিলে খেয়েছিলাম, তো ২ টো আলুতে হতো না, তাই আরেকটু বেশি আলু দিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু সমস্ত কাজই গুছিয়ে রাখার চেষ্টা করছি এই টাইমের মধ্যে, যাতে আমাকে রাত্রেবেলা খুব একটা খাটনি করতে না হয়। কারণ আমাকে আবার যেতে হবে মন্দিরে, কারণ আজকে মঙ্গলবার। আমি বলেইছি তোমাদেরকে আগে যে আমি মঙ্গলবার করে কিন্তু হনুমানজির মন্দিরে যাই, পুজো দিই, আর সেটা কিন্তু আজকেও হবে। তো মন্দিরে যাওয়ার কারণে কিন্তু আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখতে হয়, না হলে কিন্তু আমি একদমই কুলিয়ে উঠতে পারি না কাজগুলোকে। তাই জন্য একটু ভাবলাম যে আগে আগে কমপ্লিট করে রাখি, যাতে মা আসলে পরে কিন্তু আমি চাটা দিয়েই মাত্র তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। আর দেখো আমি আলুগুলোকে কুচিয়ে নিলাম, যাতে আলু ভাজাটা করতে পারি। তো মোটামুটি এখানে ২ টো আলু দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর একটা কাজে হাত দিয়েছি। মানে একটার পর একটা আমি কন্টিনিউ করেই যাচ্ছিলাম। আজকের দিনটা আমার ভীষণ হেক্টিক গেছে। কোনটা ছেড়ে যে কোনটা করব বুঝে উঠতে পারছিলাম না। কারণ মানে কি বলবো, ডোডো আজকে অনেকটা লেট করে ঘুমিয়েছে, সেই কারণেই সমস্ত কিছু আমার এদিক ওদিক হয়ে গেছে। যদিও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না, তাহলে কিন্তু আমি অনেকটা সময় পেয়ে যাই। আর ও ঘুমালে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করে রাখি, না হলে কিন্তু একদম করে উঠতে পারি না। আর এই দেখো আমার মোটামুটি ওখানে আলু কাটাটা হয়ে গেছে, আর আমি চাটাকে কিন্তু ছেঁকে নিলাম। ছেঁকে কিন্তু আমি ফ্লাস্কে করে রেখে দেবো। এখন যেহেতু অনেকটার সময় বাকি আছে, এখনও মা আসতে তো ১-১.৫ ঘন্টা বাকি আছে, তো আমি ফ্লাস্কে করে রেখে দিই, চাটা করে রেডি করে রেখে দিই, যাতে সময়ে সময়ে আমি দিতে পারি। তো এটাও মোটামুটি হয়ে গেছে, আর আলু কাটাটাও মোটামুটি আমার কমপ্লিট। তো এটা করে কিন্তু আমি দেখো দুয়ারে জল দিয়ে দিয়েছিলাম। সন্ধ্যা দেওয়ার আগে কিন্তু আমি এটা করে ফেলি। তো এটা করে কিন্তু আমি একটু চলে গেলাম ছাদে, কারণ আমি তোমাদেরকে বললাম আমি আলু ভাজাটা আজকে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করতে চেয়েছিলাম, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে। আর ছাদে গিয়ে তো আমি অবাক, দেখো মানে আমাদের গাছ দুটো, যেটা বড় বড় গাছ, এই দুটো না প্রত্যেকবার যখনই বৃষ্টি হয় আমি জানি না কীভাবে এই গাছগুলো পড়ে যায়। প্রত্যেকটা বার আমি এসে এই গাছগুলোকে তুলি, যখনই বৃষ্টি হবে তখনই দেখবে এরকম পড়ে আছে গাছগুলো। আর আমি আসলাম, এসে দেখো এই গাছগুলোকে মানে তুলে রাখলাম, যাতে মানে ও এই নালে যে দরজা খুলবে সেই তো মানে ধাক্কা মেরে দেবে, তাই না? তাই জন্য আমি গাছগুলোকে তুলে রাখলাম। আর আসলে এগুলোর নিচে না লোহার এই স্ট্যান্ড টাইপের ছিল, সেই স্ট্যান্ডগুলো আমি দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে এখন। তো এই হলুদটা ট্রেটার মধ্যে কিন্তু আমাদের টাইম ফুলের গাছ আছে। সেই টাইম ফুলের গাছটার মধ্যে মানে ওই জায়গাটার মধ্যে এত জল জমে গেছে, তো আমি একটুখানি জলটা ফেলে দিলাম। আর আজকে আর গাছে জল দিতে হবে না, জানো তো। এইটা একটা সুবিধা কি, গাছগুলোতে জল হয়েই গেছে, মোটামুটি জল দেওয়া হয়েই গেছে। এতটা বৃষ্টি হয়েছে, গাছগুলো জল পেয়ে গেছে। আর আমি এর মধ্যে থেকে 2খানা পাতা নিয়ে নিয়েছি। 2খানা পাতা বলতে 2খানা ডাল নিয়ে নিয়েছি। 2টো ডাল নিয়ে নিলাম, যাতে এটা দিয়ে ফোড়নটা দিয়ে দিতে পারি। তো এটা নিয়ে নিলাম, নিয়ে কিন্তু এই দেখো গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। বিকালবেলা মানে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো এতটা সতেজ হয়ে যায় কি বলবো, মানে দেখতেও ভীষণ ভালো লাগে। আর যখন একদিন ধরো কোনো কারণবশত মিস করে গেলাম জল দিতে, সেই দিনটা মানে গাছগুলো যে মিয়ে যায়, মানে এত খারাপ লাগে দেখতে যে মিস করে গেলাম জল দিতে। দেখো গাছগুলো কতটা কষ্ট পেয়ে গেছে, কিন্তু যেদিনকারে জল দিয়ে দিই সেদিনকারে কিন্তু গাছগুলো খুব সুন্দর সতেজ থাকে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার কিন্তু ওখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে আসলাম ঘরে। আর এই দেখো 2টো ডাল নিয়ে এসেছিলাম না, সেই ডাল দুটো দিয়ে পাতাগুলোকে আমি আলাদা করে রাখলাম। আলাদা করে কিন্তু এই দেখো আমি কিন্তু এবার ধুয়ে নেব। আর ধোয়া বলতে দেখো গাছের প্রত্যেকটা পাতা এত সুন্দর করে বৃষ্টিতে ধুয়ে গেছে, না ধুলেও হয়, কিন্তু তাও আমি আরেকবার ধুয়ে নেব। কারণ এই সময় আবার পোকামাকড়ের অনেক উপদ্রব থাকে, তো কোন গাছের পাতায় কী আছে বলতে তো পারবো না, একবার ধুয়ে নেওয়াটা ভালো। তাই কারণে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু অনেকটা টাইম যে কোনো পাতা গাছ থেকে আনলে পরে সঙ্গে সঙ্গে ইউজ করি না, আমি কিন্তু অনেকটা টাইম ভিজিয়ে রাখি। সেরকমভাবেই কিন্তু আমি এই কারি পাতাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো আমার কিন্তু ধোয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার অন্য কাজে লেগে যাব, কারণ
কারণ একটার পর একটা কাজ তো আছেই, বলেই রাখছি তোমাদেরকে। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজ করে করে তো আর হয়রান হয়ে যাচ্ছি, মানে ছোট বাচ্চা থাকলে তো একটার পর একটা কাজ কন্টিনিউ হতেই থাকে, আর সেরকমভাবেই করে যাচ্ছি। তো সবাই করে, আমিও করছি। আর দেখো আমি ওদিকে আলুটা ধুয়ে কিন্তু চলে এসেছিলাম ঠাকুর দিতে, জামাটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ সন্ধ্যা দেওয়ার আগে তো জামাটা চেঞ্জ করে নিই সবসময়। তো দেখো এখানে আমি সন্ধ্যা দিয়ে দিলাম গোপালকে খাওয়ার, মানে সবাইকে, শুধু গোপালকে না সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে তারপরে কিন্তু আমি আবার ড্রেস চেঞ্জ করে কিন্তু চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আমার অনেক কাজই বাকি আছে তোমাদেরকে বলছি। তো বিকালবেলা আগে জানো তো, যখন মানে ছোটো ছিলাম তখন 1 টাকা করে সিঙ্গারা পাওয়া যেত। তো সেই 1 টাকা করে সিঙ্গারাটা খেতে যে কী মজা লাগতো। আর যদি কেউ বলতো আর একটু বেশি টাকা দেবে, তো আমি বলতাম যে না, অত টাকা দিয়ে কী হবে, আমাদেরকে 1 টাকাই দাও, আমরা 1 টাকা দিয়ে একটা সিঙ্গারা কিনে খাবো। আর আমার ভাই কী করতো জানো তো, আমার ভাই সবসময় গুঁড়ো দুধ যেটা পাওয়া যেত ওটা বলতো কি, আমাকে 1 টাকার গুঁড়ো দুধ দাও। ওইটা ও মানে জলের মধ্যে একটু গুলে, একটু মন্ড টাইপের পাকিয়ে, তারপরে বলের মতন তৈরি করে ওটাকে ও চুষে চুষে খেত। তো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আজকে কিন্তু সুমিত, মানে আমার হাজব্যান্ড গেছিলো একটু বাজারের দিকে বিকালবেলা। তো ওখান থেকে আসার সময় কিন্তু সিঙ্গারাও নিয়ে এসেছিলো। আর ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে ওকে একটুখানি বাথরুমে নিয়ে টয়লেট করিয়েই কিন্তু নিয়ে আসলাম। আর বললাম দেখো তোমার জন্য একটা নতুন খাবার বানিয়েছি। তো ও ভেবেছে কি, আমি আগের দিন যেরকম ওকে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম সেরকমই কিন্তু আলুর পরোটা। ও দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছিল। তারপরে যখন ওকে আমি দিলাম এই মানে রুটিগুলো, তখন কিন্তু ওর না খুব একটা পছন্দ হয়নি। আই থিঙ্ক ও এটার থেকে আলুর পরোটাটাই বেশি ভালোবাসে। তো এটা আমি তাও একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম, কারণ একেবারে খালি পেটে বিকালবেলা থাকবে, তার থেকে একটু কিছু খাওয়া ভালো। তো আই থিঙ্ক এটা ওর ভালো লাগেনি, পরবর্তীকালে এটা আর সেরকম একটা বানাবো না। যেটা ও পছন্দ করে না, যে খাবারগুলো খেতে, সেগুলো কিন্তু আমি ওকে অত দেই না। মাঝে মধ্যে একটু আধটু দেই, কিন্তু সেরকম না দেওয়ারই চেষ্টা করি। তো আমার হাসব্যান্ড বললাম যে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো আমি আর আমার হাসব্যান্ড কিন্তু এবার খাবো, যেহেতু আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা খাবো। আর ওকে আমরা চেষ্টা করি বাইরের খাবার না দেওয়ার, কিন্তু দেখো তাও আমরা যেহেতু খাচ্ছি না, ও পাশে বসে আছে, ওর একটু খেতে ইচ্ছা করছে যে মা আর বাবা কী খাচ্ছে সেটা একটু আমিও টেস্ট করে দেখব। তো ওই জন্য ওকেও দিতে হয়েছে বাধ্য হয়ে। তো এইটা ওকে দিয়েছি, আর ও একটুখানি মুখে নিয়ে নিয়ে খাচ্ছিল। আর আমি আগে একসময় ওকে যখন সিঙ্গারার ভিতরের আলুটা দিয়েছিলাম, যেহেতু ওটা একটু নোনতা নোনতা ঝাল ঝাল, সেটা কিন্তু ও বেশ পছন্দ করেছিল। তো আজকে যখন ওকে দিয়েছি, ও উপরের ওই মণ্ডটা খাওয়ার পরে খুব একটা খাচ্ছিল না। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু ও আবার ওখান থেকে নিয়ে, মানে ভিতরে যে আলুটা সেটা আবার খেয়েছে, একা একাই খেয়েছে। আমি কিন্তু খুব একটা ওকে হেল্প করিনি, নিজে নিজেই খেয়েছে। আর এই দেখো তোমাদেরকে দেখাই, আমার ছেলের পায়ের এই কোণাটাতে না একটু ফুলে গেছে, আর এইরকম পেকে টাইপের গেছে। আমি না বুঝতে পারছি না এটা কী হয়েছে ওর পায়ে। আমিও চিপে দেখছিলাম, কিন্তু ও সেরকম খুব একটা রিয়্যাক্ট করছে না। আমি বুঝতে পারছি না, আমার তো একটু ভয়ই লাগছে যে কী হলো হঠাৎ করে, এরকম তো আগে কখনো দেখিনি ওকে। যাই হোক, দেখলাম যে ওর খাওয়া একটুখানি হলো, তারপরে আমাকে জলের বোতলগুলোতে জল ভরতে হতো, কারণ প্রত্যেকটা বোতল ফাঁকা হয়ে গেছে। কয়েকদিন ধরে ভাবছি জলের বোতলগুলোতে একটুখানি পরিষ্কার করে নেব, ধুয়ে মেজে নেব, তারপরে গিয়ে জল ভরবো। তো আমি সময় না করে উঠতে পারছি না একদম। তো ওই কারণে হয়ে ওঠেনি। আজকে জলগুলো ভরলাম, কালকে ভাবছি যদি একটু সময় পাই তাহলে আমি দেখব ট্রাই করে যে বোতলগুলো যাতে একটু ধোয়া যায়। আর ওই বোতলগুলোতে জল ভরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বোতলগুলো টেবিলের উপরে সাজিয়ে রেখে দিয়েছি, আর চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ এবার আলু ভাজাটা কমপ্লিট আমি করে দেবো। দেখো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি শাশুড়ি মায়ের কাছে শুনেছি, যখন মানে আমি তো বিয়ের আগে একদমই রান্না পারতাম না, তো জানতামও না সেরকম কিছু একটা।
এই বাড়িতে এসে মায়ের কাছে থেকে অনেক কিছু শিখেছি। তো মা বলে যে তেলের মধ্যে যখন সর্ষে ফোড়নটা দেওয়া হয় সঙ্গে সঙ্গে সবজি দিয়ে দিবি না, বা অন্য কিছু দিবি না। আগে ওটা একটুখানি পুড়ে একটু গন্ধ বেরোবে, তারপর স্মেলটা আসবে, তারপরে কিন্তু দিবি। তো আমি এখন ওটাই ট্রাই করি। আগে তো খুব একটা রান্নাঘরে যেতাম না, মায়ের কাছ থেকে তো সেরকম কিছু একটা শিখতে পারিনি, কারণ সবসময় স্কুল কলেজ তারপরে কোর্ট, সেই নিয়েই আমার কিন্তু সময় কেটে গেছে। তো সেরকম একটা কোনো কিছুতেই রান্না বান্নায় সময় দিতে পারিনি। তো এই বাড়িতে আসার পরে আমি তো 1-1.5 বছর কোর্ট করেছিলাম। তারপরে কিন্তু আমি কনসিভ করে যাই। তার কারণে কিন্তু আর প্র্যাকটিসটা আমি করা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু আমায় আপাতত কোনো কাজ করি না, শুধু ঘরেই থাকি। ঘরের কাজকর্ম, ডোডোকে সামলানো, এগুলোই কিন্তু করি। তো সেই হেতু রান্নাটা আগে খুব একটা শিখতে পারিনি। এখন চেষ্টা করি করার। আর এই দেখো আলু ভাজাটা কিন্তু আ যে প্রসেসে আমি কিন্তু কাটা আলুগুলো দিয়ে দিলাম। ফোড়নটায় দিয়েছিলাম সর্ষে আর কারি পাতা। দেওয়ার পরে দিয়ে দিলাম আলু ভাজাটা, ওটা দিয়ে একটু গন্ধ বেরিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি 10-15 মিনিট সময় লেগেছিল হতে। ওটা হওয়ার পরে আমি ওটাকে তুলে রেখে তারপরে মায়ের জন্য একটু চিড়া ভাজা করে দিয়েছিলাম। কারণ মা শুধু চা খেতে পারে না। আমি তাই জন্য একটুখানি মুড়ি, না হলে কোনো সময় একটু চিড়া, কোনো সময় আলু ভাজা, কোনো সময় স্যালাড, এগুলো করে দেই। এইগুলো দিয়ে মা মোটামুটি চাটা খায় বিকালবেলা বাড়ি আসার পরে। তো আজকে একটুখানি চিড়ে ভাজা দিয়েছিলাম। প্রথমে পেঁয়াজগুলোকে একটু আমি একটু ভেজে নিই। তার মধ্যে একটু নুন, একটু গোলমরিচ দিই। মা আবার গোলমরিচটা খুব পছন্দ করে। তো গোলমরিচটা দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু আমি একটুখানি, মানে আমার হাতের 1-2 মুঠের মতন চিড়া দিয়েছিলাম। দিয়ে কিন্তু ওটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। একটু গরম গরম চিড়া খেতে মা চায়ের সঙ্গে পছন্দ করে। তারপরেই কিন্তু আমি রেডি হওয়ার জন্য ঘরে চলে এসেছিলাম, কারণ আমাকে মন্দিরে যেতে হবে। আর আজকে কিন্তু আমি অনেকটাই লেট। আমি তোমাদেরকে বলেইছি যে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করে আছি যত তাড়াতাড়ি করা সম্ভব, কিন্তু আমি সময় কুলিয়ে উঠতে পারছিলাম না। তো এখন আমি মোটামুটি কাজ কমপ্লিট করে ভাত টাত গরম করে, তরকারি গরম করে রেডি হতে চলে এসেছি। আর এই পারফিউমটা যেটা দেখলে, ওটা কিন্তু আমি খুব রিসেন্ট আমি ইউজ করছি। ওটা আমার ভাইয়ের গার্লফ্রেন্ড আমাকে দিয়েছে। ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে গন্ধটা। ওটা রেনের ব্লুম বলে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে। একটা ফ্লাওয়ার গন্ধ আছে ওটা দিয়ে। এটা মিষ্টি গন্ধ। আমার খুব পছন্দ হয়। ও এটা আমাকে গিফট করেছে রিসেন্টলি। তো ওটা আমি এখন যেখানেই যাই সেখানে ওটাই আমি ইউজ করি। তো ওটা দিয়ে আমি দেখো একটা পনিটেল করে নিয়েছিলাম। আর জাস্ট একটু গোলাপ জল মুখে দিয়ে দিয়েছিলাম, আর কিছু দেইনি। খুব একটা সময় ছিল না, যেহেতু বলছি বারবার, তাই জন্য কিন্তু আমাকে চলে যেতে হবে তাড়াতাড়ি করে। তো ছেলেকে কিন্তু আজকে হাজবেন্ডই রেডি করে দিয়েছে। গেঞ্জি পরিয়ে দিয়েছে, প্যান্ট পরিয়ে দিয়েছে, হাগিস। অনলি আমি চুলটা বেঁধে দিয়েছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু আমার ডোডো ভীষণ রকম চেনে। ও যখনই দেখে এই ব্যাগটা ওর পাপা পরছে বা আমি পরছি, ও কিন্তু বুঝে যায় এবার কিন্তু ওকে বেরোতে হবে। ও সেই সময় একটা সুন্দর স্মাইল দেয়, যেটা দিয়ে ও জানে যে আমি তো এবার বেরোবো, আমার এবার খুব মজা। তো আমরা কিন্তু 3 জনে রেডি হয়ে মাকে বাই বলে আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। দেখো আমি বেরিয়েও গেছি ঘর থেকে। যেহেতু বৃষ্টি হয়েছিল, দেখো ঘরের সামনেটা কিন্তু একটু ভেজা ভেজাই আছে। তো হাজবেন্ড বেরিয়ে এসেছে, 3 জনে মিলে চলে যাচ্ছি কিন্তু মন্দিরের দিকে। তো এইটাই আমাদের এন্ট্রান্স। বাড়ির এন্ট্রান্স থেকে বেরোলাম। বেরিয়ে কিন্তু আমরা, মন্দিরে 2টো রাস্তা আছে, কিন্তু একটা রাস্তা একটু অন্ধকার আছে। সেই রাস্তাটা আমি, যেহেতু বাচ্চা আছে সঙ্গে, ওই রাস্তাটা আমি একটু অ্যাভয়েডই করি। ওটা থেকে আমি অন্য রাস্তাটাই সিলেক্ট করলাম, করে কিন্তু আমি অন্য রাস্তাটাতেই গেলাম। তো এই রাস্তাটা মোটামুটি আলোটা ভালো আছে, তাই জন্য গেলাম। আর ও দেখো পাপার কোলে একদম মাথা রেখে ও যাচ্ছে। আর আজকে বাবাই বলছে আমার কোমরটা একটু ব্যথা করছে, বেলটাতে ও বসিয়ে কোনো লাভ হচ্ছে না, আমার ব্যথা করছে। সো আমি ওকে কোলেই নিয়ে নিই এমনি। তো ওকে কোলে নিয়েই যাচ্ছিলো। আর আমাকে আজকে আমি ঠিক করেছিলাম হনুমানজিকে ছোলা দেবো আর গুড় দেবো।
আমি অল্টারনেট করে দেই। কোনো সময় ছোলা দেই, কোনো সময় গুড় দেই, কোনো সময় লাড্ডু দেই। আজকে ছোলা আর গুড়টা দিয়েছি। এই দোকান থেকে আমি ছোলা আর গুড়টা নিয়েছিলাম। কিন্তু পরে উনি বলছে যে, "না, আমাকে পুরো একটা বড় যেটা চাকটা আছে ওটাই নিতে হবে।" তো আমি বললাম যে, "না, আমার অতটা লাগবে না। তুমি আমাকে কম করে দাও।" তো উনি দিতে রাজি না। তাই জন্য আমি আর শুধু ছোলাটা নিয়ে নিয়েছি। আর গুড়টা নেইনি। আর এই দশকর্মার দোকান থেকে আমি সবসময় মন্দির ধূপকাঠি, মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ এগুলো কিন্তু আমি এখান থেকেই নিয়ে থাকি। এই ছোট্ট ছোট্ট মোমবাতি এই প্রদীপগুলো ৳১ করে নেয়। আমি ২ টো নিয়ে নিয়েছি। সামনের সপ্তাহ কিন্তু আমাকে আবার পুজো দিতে আসতে হবে। তখন আমার কাজে লাগবে। তাই জন্য কিন্তু আমি একবারে ২ টো নিয়ে নিয়েছি। আর এই পাশেই মুদি দোকানটা দিয়ে কিন্তু আমি একটু গুড় নিয়ে নিয়েছিলাম। তো গুড়টা আমি দেবো আজকে। ছোলা আর গুড় আমি বললাম তোমাদেরকে, আজকে ছোলা আর গুড় কিন্তু আমি হনুমানজিকে দেবো। দেখো বলতে বলতে কিন্তু চলেও এসেছি মন্দিরের সামনে। আর এই যে হলো আমাদের মন্দির। এখানেই হনুমানজি স্থাপিত আছে। এখানে অনেক ঠাকুর আছে, গোপাল আছে, হনুমানজি আছে, মা কালী আছে, অনেক ঠাকুরের ছবি আছে এখানটাতে। তো আমি বাড়ি থেকে সমস্ত কিছুই নিয়ে আসি। দেখো আমি প্রদীপটার মধ্যে চামেলির তেল দিয়ে দিয়েছিলাম। চামেলির তেল দিয়ে একটা সলতে আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আমার কাছে কালেকশানে আছে। আমি সেখান থেকেই নিয়ে এসেছিলাম আর ধূপকাঠি নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই। আর আমি এখানে আরতি করে নিয়েছি। আরতি করার পরে কিন্তু এই মোমবাতিটা এই সরি প্রদীপটা আমি জায়গায় রেখে দিই। এখানে একটা জায়গা আছে যেখানে মোমবাতি আর প্রদীপ রাখা হয়। তো আমি ওই তুলসী তলাটায় রেখে দিয়েছিলাম। সাইড দিয়ে গেছি আজকে, কারণ এখানে নাকি আজকে একটা মেয়ে পড়ে গেছিলো। এখানটা বৃষ্টি হয়েছে না, তো বৃষ্টির জলে এখানে একজন মেয়ে পড়ে গেছে। তাই জন্য আমাকে বলল যে, "তুমি সাইড দিয়ে যাও, নাহলে কিন্তু স্লিপ কেটে যাবে।" তো আমি তুলসী তলায় আমার প্রদীপটা জ্বালিয়ে রেখে আমি কিন্তু আবার চলে এসেছিলাম। তো ধূপকাঠি জ্বালানোর মানে রাখার জায়গাটা কিন্তু আবার আলাদা। দুটো আলাদা আলাদা জায়গায় মানে দেওয়া যায়। তো ওরা সেরকম জায়গায় ঠিক করে রেখেছে। আমিও সেরকম জায়গায় দিয়ে তারপরে কিন্তু আমি এখানে ছোলা আর গুড়টা কিন্তু হনুমানজিকে দিলাম। এটা প্রসাদ হিসাবে আমি দিয়েছি। আজকে কিন্তু আমি কোনো বাটি কিছু আনতে পারিনি। থালা, বাটি এগুলো অনেকে এনে দেয়। আমি দেখেছি, আমি আনতে পারিনি। তো আমি শুধু ওই যেটা গুড়ের যে প্যাকেটটা ছিল ওটার মধ্যেই ছোলাটাকে দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি ঠাকুরের সামনে। তারপরেই কিন্তু আমি এখানে মন্ত্র পড়ে নিয়েছি। আমার কিন্তু হনুমান চালিসা মুখস্থ। আমি অনেক বছর ধরে হনুমান চালিসা পড়ি। ধরো আমি তখন প্রায় কলেজ স্টুডেন্ট। তখন থেকে কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করতাম রোজ দিন। বিয়ের পরেও আমি হনুমান চালিসা পাঠ করতাম। ইভেন যখন আমি কনসিভ করেছি তখনও কিন্তু আমি হনুমান চালিসা পাঠ করতাম রোজ দিন। হনুমান চালিসা পাঠে জানো তো একটা ভীষণ রকমের পজিটিভ এনার্জি আমাদের শরীরে মনকে শান্ত রাখার জন্য থাকে। আর পজিটিভিটি ছড়িয়ে দেয় আমাদের চতুর্দিকে। তাই জন্য হনুমান চালিসা পাঠ করাটা তো ভীষণ পরিমাণে দরকার। তো আমি হনুমান চালিসা পাঠ করে এখানটায় কিন্তু চামেলির তেল দিয়ে আর মেটে সিঁদুর গোলাই থাকে। তো আমি ওইটা কিন্তু নিজের কপালেও দিয়েছি, আমার ছেলের কপালেও দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের প্রচণ্ড ঘাম, ও তো সারা মুখে লাগিয়ে ফেলে। তো আজকে ওই জন্য ওকে আর দেইনি। তারপর তোমাদেরকে একটু মন্দিরটাই দেখাচ্ছি ঘুরিয়ে। দেখো এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকলেই কিন্তু প্রথমে বাঁদিকে এই শিব ঠাকুরের মন্দিরটা পড়ে। শিব ঠাকুরের মন্দির ক্রস করার পরেই কিন্তু হনুমানজির মন্দিরটা আসে। তো হনুমানজির মন্দিরে কিন্তু পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর হনুমান চালিসাও পাঠ করা হয়ে গেছে। আর যারা যারা দেখো পুজো দিচ্ছিলো, আমি তার মধ্যে দিয়ে একটু ভগবানের ভিডিও নিয়েছি, নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে, কারণ আমার হাতে আর খুব বেশি সময় ছিল না। আমার ছেলেকে কিন্তু খাওয়াতে হতো। আর আজকে এতটাই লেট হয়ে গেছি যে এখনই 8:30 বেজে গেছে। তারপরে কিন্তু আমরা বাড়ি আসার সময় দেখো এই মাঠটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু আমার ছেলে কিন্তু মাঝে মধ্যেই এখানে আসে। এটা বালক সমিতির মাঠ। মানে এই ক্লাবটার নাম হলো বালক সমিতি। আর পাশে যেহেতু মাঠটা, এটা বালক সমিতির মাঠ। তো ওকে নিয়ে কিন্তু চলে আসছিলাম। তারপরে ওর পাপা ওকে একটু নামিয়ে দিয়েছিল রাস্তায়।
ও তো নামতেই চায় না এখন, শুধু কোলে কোলে আসতে চায়। তো এই দেখো সিঁড়িতে ওঠার সময়টাতেই ওখানটাতে কিন্তু একটা টিকটিকি ছিল। আর আমার ছেলে কিন্তু টিকটিকিটাকে ভীষণ পছন্দ করে। ও যখনই দেখে ও কিন্তু খুব হাসে আর হাত নাড়ায়, কিছু একটা বোঝানোর চেষ্টা করে হয়তো। আমরা তো বুঝি না, কিন্তু ওর কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি আর কি। তো রাত্রেবেলা কিন্তু আজকে ওর ডিনারে মাছ ছিল। তো মাছ টাছ খাইয়ে আজকে কিন্তু তাড়াতাড়ি বেশি দেরি করিনি খুব একটা। আজকে ও তাড়াতাড়ি ঘুমাতে চেয়েছিল, তো আমি ঘুম পাড়িয়ে দিলাম। আর দেখো এখন ওর কানটা আর হাতটা মুছিয়ে দিচ্ছি, কারণ সারাদিনে ও কানে সেরকম একটা হাত দিতে দেয় না ওর পাপার মতন। তো আমি একটু টিস্যু দিয়ে কানের ভিতরটা একটু মুছিয়ে দিচ্ছি আর পিছনের দিকটা। আর তারপরে হাতের মুঠোগুলো ও তো যেহেতু ধরতে দেয় না, আর নোংরা ঘাটে সবক্ষণ। তারপরে এটা ওটা ধরে সবসময়, তো আর ওকে বলে বোঝানো সম্ভব হয় না যে ধরো না ধরো না, আর কত বকা যায়। তাই জন্য কিন্তু আমি রাত্রেবেলা ঘুমানোর আগে ওকে আমি একটুখানি এই হাত কান পা এগুলো কিন্তু মুছিয়ে দিই। আর আজকেও মুছিয়ে দিলাম সেম প্রসিডিওরে। রোজ দিনই কিন্তু আমি একটু মুছিয়ে দিই, বুক টুক সমস্ত কিছু মুছিয়ে দিই ঘুমানোর আগে। আর যদি এসি চলে তাহলে কিন্তু আমি একটু ওকে ক্রিম মাখিয়ে দিই হাত পায়ে, ঠিক আছে? তো আজকে কিন্তু এসিটা চলছে না, কারণ আমাদের না এসিটা একটু ডিস্টার্ব করছে কয়েকদিন ধরেই। আমরা দুবার অলরেডি লোক ডেকে ঠিক করানোর চেষ্টা করেছি। জাস্ট মানে ৩ বছর হয়েছে। আমি জানি না ওরা কী সারাই করছে, এখনও অবধি এসিটাকে ঠিক করতে পারেনি। কালকে আমার হাসব্যান্ড ছাদে উঠে দেখলো যে এসির আউটডোরটাই চলছে না। তো আমরা ওই জন্য আজকে আর চালাইনি। এত গরম, তার মধ্যে আমার ছেলেটা খুব কষ্ট পেয়ে ঘুমাচ্ছে। আমরাও কষ্ট পাচ্ছি, গরমটা খুব বেশি। যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু কী বলো তো, প্রচণ্ড গরম। গরমে মানে বৃষ্টি হওয়াতেও কোনো এফেক্ট কিন্তু হয়নি। তো দেখো ছেলের কিন্তু চুলটাও বাঁধা ছিল। আমি চুলটাও খুলে দিলাম রাত্রেবেলা, সমস্ত খুলে দেই। খুলে যাতে দেই যাতে ওর ঘুমটা ভালো হয়, সুন্দরভাবে হয়, তার কারণে কিন্তু। আমি কিন্তু চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার যে রাত্রেবেলা যে জল ভেজানোর ব্যাপারটা থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়নি। তো আমি চলে এসেছি রান্নাঘরে সেটা কমপ্লিট করার জন্য। দেখো আমি ১ গ্লাস জলে যে গুঁড়োটা মিশিয়ে রাখি সেটা কিন্তু মেশালাম। এই গুঁড়োটার মধ্যে কী কী আছে জানতে চাও? তাহলে কিন্তু আমার শর্ট ভিডিও ফলো করতে হবে তোমাদেরকে। তো ওখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাও আমি একবার বলে দিচ্ছি। জিরে, মৌরি, ধনে, জোয়ান আর মেথি, এই ৫টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি হচ্ছে কি ১০০ গ্রাম করে নিয়েছিলাম, আর মেথিটাকে ৫০ গ্রাম করে নিয়েছিলাম। নিয়ে ড্রাই রোস্ট করে কিন্তু সেটাকে আমি তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে ঠান্ডা করে কোনো একটা বয়ামে তোমরা ভরে রাখতে পারো। তো আমি এটার মধ্যে রেখে দিয়েছি। আমি একবার যদি করি সেটা অনেক দিন চলে, প্রায় ২ মাস কিন্তু আমার চলে যায়। তো এইটা কিন্তু করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে সারা রাত ওভারনাইট এটা ভিজবে। ভেজার পরে সকালবেলা কিন্তু এটা আমি ফুটাবো। জল ফুটিয়ে তারপরে কিন্তু এটাকে আমি খেয়ে নেবো। তো রাত্রেবেলা কিন্তু আমি আর একটা কাজ করে রাখি, সেটা হলো চাল ভেজানো। তো আমাদের দিদি যখন সকালবেলা আসে, তার একটা কাজের সুবিধা হয়ে যায় যে আমি জলটা মানে চালটা ভিজিয়ে রাখি। তো ধোয়া মোটামুটি কমপ্লিট করে আমি কিন্তু দেখো এই কুনকেটা দেখতে পাচ্ছ? এটা কিন্তু আমার কাকি শাশুড়ি রিসেন্টলি পুরী গেছিলো, ওখান থেকে কিন্তু এটা নিয়ে এসেছে আমাদের জন্য। আর এটা দেওয়ার আমাকে যখন দিল, আমার তো ভীষণ রকমের পছন্দ হয়েছে। মানে আমি এরকম আগে কখনো দেখিনি। আর আমাদের বাড়িতেও সবার বাড়িতেও দেখবে ওই নারকেল তেলের কৌটোর মতন যেগুলো আছে ওগুলো দিয়েই মেনলি চাল মাপা হয়। আর এইটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি। এখন কিন্তু আমি এটা দিয়েই চাল মাপি। আর এই দেখো আমি কিন্তু চাল মেপে নিয়েছি। আর এটাকে কী করবো বলো তো, আমি এখন ধোবো। ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখবো, যাতে দিদির সকালবেলা এইটাতে তাড়াহুড়ো না লাগে। তো এটা আমি রোজ দিনই করি, আজকেও কিন্তু আমি করছি। দেখো আমি এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমার মানে আর খুব একটা বেশি রাত্রেবেলা কাজ থাকে না। আর বেসিনটা কিন্তু আমাদের পুরো বাসনে জ্যাম হয়ে থাকে, কারণ সারা রাত এই মানে আমরা রাত্রেবেলা যা বাসন কোসন ইউজ করেছি সবই কিন্তু বেসিনে রাখা থাকে, কারণ দিদি সকালবেলা এসেই ধোয় এগুলোকে। তাই আমরা কিন্তু এগুলো ধুই না। তো সেগুলো এই জন্য এখানটায় রাখা থাকে। তো আমার মোটামুটি ধোয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু এই মানে চালের জলটা ফেলে তারপরে কিন্তু আমি চালটা আসলে ধুই কলের জলে।
আর যখন চালটাকে ভিজিয়ে রাখি সেটা কিন্তু আমি অ্যাকোয়াগার্ডে জলে ভিজিয়ে রাখি, কারণ যেহেতু জলটা পুরো সোক করে নেবে, সেটা একটা ভালো জল দেওয়াই ভালো আমার মতে। তো আমি ওই জন্য এমনি জল দিয়ে, কলের জল দিয়ে কিন্তু চালটাকে ভালো ভালো করে কচলে ধুয়ে নিই, কারণ দিদি খুব একটা এতে এফোর্ট দেয় না, অত ভালো করে চালটা ধুয়ে না, জানো তো ওরা হালকা হাতে ধুয়ে নেয়। তো আমার সেটা পছন্দ হয় না বলেই কিন্তু আমি নিজে হাতে চালটা ধুয়ে রাখি। আর দিদি এসে মোটামুটি চালটা বসিয়ে দেয়। তো আমি ৩ বার ৪ বার তো ধুই চালটাকে ভালো করে, অনেকটা টাইম নিয়েই আমার ধুতে লাগে, কারণ আমি পুরো পরিষ্কার জল না হওয়া পর্যন্ত ভালো করে ধুতে থাকি। তো আমার মোটামুটি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি চালের জলটা, মানে অ্যাকোয়াগার্ডের জলটা কিন্তু আমি দিয়ে এটাকে পুরো রেখে দেবো, মানে ঢাকা দিয়ে রেখে দেবো, সারা রাত ভিজবে, ভিজে কিন্তু পুরো ফুলে যাবে। তারপর সকালবেলা কিন্তু এটা দিয়ে করতেও সুবিধা হয়। আমাদের গ্যাস বাঁচানোর জন্য কিন্তু একটা ভীষণ দারুণ উপায়। তো আমরা যদিও গ্যাসে এটা করি না, করি কিন্তু আমরা, মানে চালটা বিশেষ করে, মানে ভাতটা কিন্তু আমরা ইন্ডাকশানে করি। আর অন্য সব রান্না আমরা কিন্তু গ্যাসে করে নিই। আর এই দেখো আমাদের ফ্রিজে কিন্তু অনেকগুলো ম্যাগনেট জমা হয়েছে। আমার কিন্তু রিসেন্টলি খুব একটা শখ হয়েছে যে আমি অনেক ম্যাগনেট আনবো বিভিন্ন জায়গায়, আর এনে কিন্তু আমি ফ্রিজটাকে ভরবো। তো আর আমার হাজব্যান্ড কিন্তু দেখো এখানে মুভি দেখছিল, মুভি না সরি, এটা ওয়েব সিরিজ। তো তোমরা কারা কারা এই ওয়েব সিরিজটা দেখছো আর কী নাম, যদি জেনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রেবেলার যে আমার স্কিন কেয়ার রুটিনটা, সেটাই কিন্তু আমি করব। সেটা তোমাদের সঙ্গে আমি আগে কখনোই শেয়ার করিনি, আজকে এই প্রথম আমি শেয়ার করছি। দেখো আমি এই রিসেন্টলি এটা ইউজ করছি, আমার ভাই এই ফেস ওয়াশটা ইউজ করছে পামের। তো আমি যখন ওর বাড়িতে যাই, মানে বাপের বাড়িতে যাই, তখন কিন্তু আমি এটা ইউজ করি, আর স্কিনটা ভীষণ সুদিং হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটা ব্রাইট এর মধ্যে আছেই, মানে ফেস ওয়াশ করার পরে স্কিনটা বেশ ব্রাইট লাগে। আর আমার অয়েলি স্কিন, অয়েলটাও কিন্তু চলে যায়। আমি এটা ইউজ করে দেখেছি ২-৩ বার, তো আমার বেশ ভালো লেগেছে। তো এখন থেকে আমি কিন্তু এটা ইউজ করছি। আমি লাস্ট টাইম পামেরই কিনেছিলাম, ওটা গ্রিন টি ছিল। আর তারপরে কিন্তু আমি এইটা কিনেছি, এটা ভাইয়ের দেখেই কিন্তু আমি কিনেছি। কিন্তু এটা সত্যিই বেশ ভালো, এর বেনিফিট তোমরা পাবে। আই থিঙ্ক অয়েলি স্কিনে বেশ ভালো যাবে। অয়েল স্কিন টাইপ লেখা আছে, তাও আমি বলবো অয়েলি স্কিন খারাপ না, ভালো, বেশ ভালো, বেশ ভালো। তো তারপরে কিন্তু আমি একটু স্ক্রাবিং করলাম, কারণ আমি সারা মানে সপ্তাহ করতে পারি না সেরকম স্কিনের যত্ন। কারণ জানো যারা ছোটো বাচ্চা আছে তারা কিন্তু খুব একটা নিজের প্রতি অত যত্ন নিতে পারে না, আমিও তাই। ছেলেকে সামলে আমার আর সময় হয়ে ওঠে না। তো আমি এইটুকু সময় পেয়েছি নিজের জন্য আজকে, তো আমি সেটাকে কাজে লাগাচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, তারপরেও আমি কিন্তু স্কিন কেয়ারটা করে নিচ্ছি, কারণ আমি এরপরে আবার কবে সময় পাবো, কবে সময় পাবো না তার কোনো ঠিক নেই। তাই জন্য কিন্তু আজকে আমি সময় পেয়েছি যখন, সেটাকে আমি কাজে লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার গলাতে কিন্তু ওই মন্দিরে যে চামেলির তেল দিয়ে যে মেটে সিঁদুরটা ছিল, সেটা কিন্তু দিয়েছিলাম, সেই দাগটা কিন্তু এমনি ওঠেনি। আমি এখন স্ক্রাবিং করছি, করার পরে কিন্তু এটা দেখবে লাস্টে ধোয়ার পরে চলে যাবে আই থিঙ্ক। তো আর এই সিঁদুরটা না সহজে ওঠে না। আমি প্রত্যেকবারই যাই যখন, আমি কিন্তু সিঁদুরের টিপটা পরি, আর বাড়ি এসে যখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করি, তখন কিন্তু সহজে এটা যেতে চায় না। তেল তেলে একটা ব্যাপার আছে, আর মেটে সিঁদুরটার রঙটা ভীষণ গাঢ়, তো এটা যেতে চায় না। আর দেখো আমি কিন্তু এই স্ক্রাবিংটা করে রিসেন্টলি আমি এটাও কিনেছি। আগে আমি চালের গুঁড়ো না হলে সুজি কোনো একটা দিয়ে করে নিতাম, আর এখন আমি এইটা কিনেছি, কেনার পরে এটা ইউজ করছি, আমি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। মানে মুখটা বেশ স্মুথ হয়ে যাচ্ছে, নোংরাগুলো উঠে যাচ্ছে, আর মানে ডেড সেল যেগুলো আছে সেগুলো তো ওঠানোর জন্য স্ক্রাবিংটা ইউজ করা ভীষণ দরকার। সপ্তাহে তো একবার অন্তত করো তোমরা সবাই। আমি তো আগে একদমই করতাম না, এখন কিন্তু আমি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে
না, সেরকম একটা কথা। এখন নিজের যত্ন নিতেই হচ্ছে। কারণ মানে আমার হাসব্যান্ড বারবার করে বলছে, "তুমি একদমই নিজের যত্ন নিচ্ছ না। তুমি সমস্ত কিছু করে, করে নিজের মানে স্কিনটাকে আরও 12টা বাজিয়ে দিয়েছো।" তখন মনে হয় যে না, না, এবার একটু যত্ন করি। তো আমার চারপাশে যারা আছে তারাও কিন্তু যত্ন করছে, যারা ইনফ্লুয়েন্সার তাদের দেখে আমি কিন্তু ইন্সপায়ার হচ্ছি। আর হয়ে কিন্তু আমি নিজের যত্ন করার চেষ্টা করছি। তো আমি কিছু, কিছু প্রোডাক্ট কিনেছি। কিনে কিন্তু আমি দেখো সেগুলো ইউজ করছি। তোমাদেরকে শেয়ার করবো আরও পরে যে আমি কী, কী আরও ইউজ করি। একটা ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করা তো সম্ভব নয়। তো আমি মাঝে, মাঝে ধাপে, ধাপে শেয়ার করব। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর আমি দেখাবো। আর দেখো মোটামুটি 10 মিনিট তো আমি এটা মাসাজ করি পুরো স্কিনে। গলাটাতেও করি, হাতেও করি। কারণ হাতেও তো জানো তোমরা ভালোই নোংরা থাকে। তো একদমই আমি ভালো করে আর কিন্তু আমি নিইনিও, যতটুকু তোমরা দেখলে স্ক্রাবার ততটুকুই কিন্তু আমি দিয়েছি। দিয়ে কিন্তু হাত, গলা আর কিন্তু মুখটাতে আমি ভালো করে ডলে নিয়েছি। আমার হাতটাও না এত সুন্দর স্মুথ হয়ে গেছে এটা ইউজ করার পরে, কি বলবো। হাতের যে নোংরা চামড়াগুলো থাকে না, স্ক্রাবিংগুলো সবথেকে ভালো সেগুলো উঠে যায়। এগুলো তো ভীষণ দরকার। সেরকমভাবে করা হয়ে ওঠে না যেই মায়েদের, তাদেরকে আমি বলবো, হ্যাঁ আমি বুঝতে পারছি সমস্ত কিছুই, কিন্তু তাও আমি বলবো যে একটু সময় বার করে নিজের যত্ন করো, নিজের টেক কেয়ার করো, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আর নিজেকে যখন আয়নাতে দেখবো ভালোভাবে, তখন কিন্তু আমাদের একটা পজিটিভ এনার্জি অলওয়েজ ক্রিয়েট হবে মনের মধ্যে। সুতরাং নিজের ভালো থাকাটা কিন্তু খুবই দরকার। তো দেখো আমি কিন্তু ধুয়ে নিলাম। আমার মুখটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ব্রাইট হয়ে গেছে। তো ধুতেও তো অনেকটা সময় লেগে যায়, কারণ এই স্ক্রাবারটা কিন্তু একটু চিটচিটে হয়। তো আর গ্র্যানুয়েলসগুলো না একটু মোটা। তো যাদের সেনসিটিভ স্কিন তারা আই থিঙ্ক না ইউজ করাই ভালো। আমার অয়েলি স্কিন, আমি এটা ইউজ করে বেশ বেনিফিট পেয়েছি। দেখো স্কিনটা কতটা গ্লো করছে। এখন কিন্তু পুরো নোংরাগুলো পুরো উঠে যায়। মানে এটা এতটাই ভালো। অয়েলি স্কিন, ড্রাই স্কিন সব স্কিনেই কিন্তু যাবে। অল স্কিন টাইপ লেখাই আছে, তোমরা দেখে নিতে পারো। তো আমার কিন্তু এটা ধোয়া হয়ে গেছে মুখটা। এরপরে কিন্তু যে আমি একটা ট্যান প্যাক ইউজ করব। এই ট্যান প্যাকটা তো মারাত্মক, জাস্ট অসাধারণ। তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। এটা প্রফেশনাল রাগা। আমি যখন আগে মানে বিয়ের আগে ফেসিয়াল করিয়েছিলাম, তখন কিন্তু যে দিদিটা আমাকে করে দিয়েছিল, সে কিন্তু এই ডিট্যান প্যাকটাই ইউজ করেছিল। তো তখন তো আর আমি এত বেশি জানতাম না। আমি সত্যি খুব বেশি কসমেটিক্স সম্পর্কে আমার একদমই জানা নেই, অত নলেজ নেই। বিয়ের পরে অনেকটা নলেজ গেইন হয়েছে। তো এখন হঠাৎ করে এটা দেখেছিলাম এই নাইকাতে। তখন আমার মনে হলো যে আচ্ছা এইটাই তো দিদি আমাকে মাখিয়ে দিয়েছিল। তখন বেশ আমার ট্যানটা রিমুভ হয়েছিল। তো তাই জন্য আমি এখন এই ট্যান প্যাকটা কিনে এনেছি। এটা একটু কস্টলি, তাই জন্য কিন্তু আমি এটার মানে পুরো একটা কৌটো না কিনে আমি কিন্তু পাউচ, পাউচ কিনেছি, যাতে আমার মানে অত বেশি না পড়ে। আর একটা পাউচে কম করে তুমি 3 বার থেকে 4 বার তো ইউজ করতেই পারবে। আই থিঙ্ক পাউচ কেনাটাই বেশি লাভদায়ক। কারণ একটা কৌটো কিনলে অনেক দিন যাবে। মানে অনেক দিন বলতে প্রায় বছর খানেকের উপরে তো চলেই যাবে। একটা মানুষের অনেক দিন চলে যায়। তাই জন্য আমি বলবো, যদি খুব বেশি অসুবিধা না হয়, তাহলে পাউচ কেনাটাই আমার মতে যুক্তিযুক্ত হয়। তো আমি কিন্তু পুরো মুখে এই ট্যান প্যাকটা মাখিয়ে নিয়েছি। আর খুব বেশি সময় লাগবে না তোমার রাখতে। মোটামুটি ধরো 15 মিনিটস তুমি রাখবে। রাখার পরে কিন্তু ধুয়ে দেবে। দেখতেই পাচ্ছ পিছনে ঘড়িটাতে 1:30 বাজে, এখনও কিন্তু আমি এই সমস্ত করে বেড়াচ্ছি। আর আমার ছেলে কিন্তু মাঝে মধ্যেই উঠে যায়। আমাকে কিন্তু আবার দৌড়ে যেতে হয়। আমি আবার দুধ খাওয়াই, খাইয়ে কিন্তু আবার আমি চলে আসি নিজে যত্ন করতে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা মায়েরাই করে আই থিঙ্ক। এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। আগে আমি খুব একটা পেরে উঠতাম না, কিন্তু এখন আমি জানি কীরকমভাবে ওকে ট্যাকেল করতে হবে। তাই আমি শিখে কিন্তু নিজের সময়টা বার করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, ট্যান প্যাকটা কিন্তু চোখে না দেওয়াই ভালো। তো আমি চোখটা অ্যাভয়েড করে গেছি। দেখো পুরো মুখে, গলাতে কিন্তু আমি মেখে নিয়েছি। হাতটাতে আমি খুব
একটা মাখিয়ে না। তো এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু 15 মিনিটস রেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মানে ট্যান প্যাকটা রিমুভ হওয়ার পরে কতটা ট্যান আমার মুখ থেকে রিডিউস হয়েছে। দেখো আমার কিন্তু মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ট্যান রিমুভ প্যাকটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার করে দেওয়ার পরে তোমাদের সামনে আমি আসলাম। দেখো কতটা ট্যান রিমুভ হয়, মানে এটা লিটারেলি ভীষণ কাজের। আমার না স্কিনটা এমনই যে আমার ফোরহেডে বিশেষ করে ভীষণ রকমের ট্যান হয়ে যায়। তো সেই জায়গাটা মানে এত কালো লাগে, দেখতে খুবই বাজে লাগে। কিন্তু আমি যবে থেকে ডিট্যান প্যাকটা ইউজ করছি এটাতে কিন্তু আমার চিন্তাটা শেষ। এখন কিন্তু আমার ডিট্যান এই প্যাকটা হলেই মোটামুটি আমার কপালটা কিন্তু অনেকটা ট্যানটা রিমুভ হয়ে যায়। তো আমি মুখ টুক ধুয়ে এসে দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি রাত্রেবেলা যে জামাটা পরে সারাদিন থাকি সেই জামাটা পরে কিন্তু আর সারাদিন থাকি না, মানে রাত্রেবেলা আর থাকি না। ওই জামাটা কিন্তু আমি চেঞ্জ করে নিই। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মা কিন্তু অলওয়েজ রাত্রেবেলা মানে সারাদিনের জামাটা চেঞ্জ করে রাত্রেবেলা একটা নতুন জামা পরে ঘুমায়। তো আমিও কিন্তু সেরকমই এখন মানে প্র্যাকটিস হয়ে গেছে আমার, বলতে পারো। তো এখন কিন্তু আমি ওই জামাটা, সারাদিনের জামাটা পরি না। আমি রাত্রেবেলা শোয়ার আগে একটা ভালো জামা, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরি, পরে তারপরে কিন্তু ঘুমাতে যাই। তো এখন দেখছো আমি মুখে প্রথমে একটা টোনার হিসেবে গ্লাইকলিক অ্যাসিডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তো ভীষণ ভালো পোর মিনিমাইজ করার জন্য, তোমাদের জন্য কাজে লাগবে। যাদের পোরটা অনেক বেড়ে গেছে, ওপেন ক্লগস আছে, তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী। আমার মোটামুটি নাকের দুই পাশের জায়গাটাতে ওখানটায় কিন্তু ওপেন পোরস আছে। তো ওটার জন্য কিন্তু আমি এই গ্লাইকলিক অ্যাসিডটা ইউজ করছি আপাতত। 2 বোতল হতে যায় শেষ। তো এইটা আমার সেকেন্ড বোতল। তারপরে ওটা ইউজ করার পরে কিন্তু আমি এই পামের সিরামটা ইউজ করছি, যেটা কিন্তু ভিটামিন সি সিরাম। এটাও ভীষণ হেল্পফুল। আমি এটা ফার্স্ট বটল ইউজ করছি, এটা আমি আগে কখনো ইউজ করিনি। তো এটা রিভিউ দেখে আমার কেনা, মোটামুটি এটাও ভালো। আমার স্কিনটাকে কিন্তু অনেকটা সুদিং করে দেয়, আর একটা হালকা গ্লো তো আছে। তো যাদের আমার মতন অয়েলি স্কিন আছে তারা কিন্তু এই টোনার আর এই সিরামটা ইউজ করে দেখতে পারো। আই থিঙ্ক খুবই কাজে লাগবে। আর এই যে টোনার, যেটা গ্লাইকলিক অ্যাসিড বললাম, ওইটা কিন্তু তোমাদের যে পোর্শনটাতে ইচিং হবে, ধরো স্ক্যাল্পে ইচিং হলো, তাহলে কিন্তু ওটা দিতে পারবে। আন্ডার আর্মসে দিতে পারবে, কারণ ওখান থেকে একটা স্মেল আসে, ব্যাড স্মেল, সেটাও কিন্তু এটা রিডিউস করতে অনেক হেল্প করে। তারপরে আমাদের কনুই, গলাতে দেখবে অনেক সময় কালো প্যাচেস পড়ে, তো সেটাও কিন্তু চলে যায় এই গ্লাইকলিক অ্যাসিডের কারণে। তো একদম লাস্টে আমার সিরাম ইউজ করার পর কিন্তু আমি ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা ফক্সটেলের, আমি রিসেন্ট বাই করেছি। এটাও আমার ফার্স্ট বাই বলতে পারো। তো এই যে ময়শ্চারাইজারটা, এটাও কিন্তু ভীষণ ভালো। এটা অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার, আর আমার অয়েলি স্কিন, এটা অয়েল কন্ট্রোলের জন্য আমার ভীষণ দরকার। তো এটা আমি ইউজ করে নিয়েছি একদম সবার শেষে। এটা ভীষণ ভালো, আমি এটা দিয়েও উপকার পাচ্ছি। আই থিঙ্ক এটাতেই আমি শিফট করে যাব পরবর্তীকালে। তো এটা ইউজ করার পর আমি হালকা একটু মাসাজ করে নিচ্ছি স্কিনটাতে। তো এটা একদম লাস্ট মুমেন্ট চলছে আমার স্কিন কেয়ার, আর কিছু কিন্তু আমি ইউজ করব না। এটার পরে কিন্তু আমি হালকা করে আমার হেয়ারটাকে একটু কম করে নেবো, ব্যাস। তারপর কিন্তু আমি শুতে চলে যাব। মোটামুটি আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু আর কিছু মাখবো না। এইটুকুই আমার, মানে আমি আপাতত এইটুকুই করি, এর থেকে বেশি আর কিছু করি না। তো আমার লাস্টে এই চুলটাকে আমি এখন আর বাঁধি না, চুলটাকে তো আমি কেটে ফেলেছি অনেকটা। তো এখন যেহেতু বাঁধি না, সেহেতু ওই একটা ক্ল্যাচার দিয়ে উপরে তুলে রেখে দিই, যাতে রাত্রেবেলা আমার খুব একটা ডিস্টার্ব না হয়, তার জন্য। তো দেখো আমার মোটামুটি মাথা চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার শেষ মোটামুটি। এবার কিন্তু আমি শুতে যাব। তো জামাও চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু আমি না রাত্রেবেলা একটা জিনিস করি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা পারফিউম ইউজ করি রাত্রেবেলা, যে কোনো পারফিউম, হালকা একটু সুদিং স্মেল হবে সেইটা কিন্তু আমি দিই, দিয়ে কিন্তু আমি শুতে চলে যাই। টাটা, বাই।